মাঝরাতে আমার ছাত্রী ফোন করে বলল, স্যার, আপনি খুব খারাপ। আমার আম্মু একটু আগে আত্মহত্যা করেছে। আপনি আমার আম্মুকে ব্ল্যাকমেল করতেন। সুসাইড নোটে কারণ হিসেবে শুধু আপনার নামটাই আম্মু উল্লেখ করেছে। এত রাতে আমার ছাত্রী রেহানার গলার কণ্ঠস্বর থেকে এমন কথা আমাকে খুব দ্রুতই অবাগের শেষ দিকে নিয়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর হতভম্ব হয়ে আমি বললাম, মাঝরাতে ফোন করে কি বলছো এসব? তোমার মাথা কি ঠিক আছে? স্যার, আমার মাথা ঠিকই আছে। হয়তোবা আপনার মাথা ঠিক নেই। আপনার স্ত্রী তো প্রেগনেন্ট। শারীরিক চাহিদা আপনাকে এতটা নিম্ন স্তরে পৌঁছে দিয়েছে যে আমার মায়ের উপর আপনার লোভাতুর খারাপ দৃষ্টি ফেলতেও দ্বিধাবোধ করেননি। রেহানা, তুমি কি আমার সাথে মজা করছো? কি সব আজে বাজে কথা বলে চলেছ? আপনার কি মনে হয় আমি মজা করার মতো মেয়ে? চোখের ঠিক সামনেই আমার মায়ের লাশ ঝুলে আছে সিলিং ফ্যানের সঙ্গে। বাবা তো সেই কবে দুনিয়ার মোর্চা ত্যাগ করেছে। এই পৃথিবীর ভূখণ্ডে আমার প্রতি আপন বলতে আর কেউ রইল না। আপনি আমার টিউশনি প্রিয় একজন স্যার ছিলেন। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভক্তি ছিল। কিন্তু আজ সব শেষ হয়ে গেল। আপনি আমার দেখা একজন জঘন্য মানুষে রূপান্তরিত হলেন। আপনি টিউশনি স্যারের নাম করে এক কলঙ্ক মাত্রা ছাড়া আর কিছুই নয়। আপনাকে আমি কখনোই ক্ষমা করব না স্যার, কখনোই না। কথাগুলো বলার পরপরই ফোন কেটে দিল রেহানা। সবকিছুই যেন আমার মাথার ঊর্ধ্বে দিয়ে গেল। এসব কি বলল রিহানা? কিছুই জানি না। কেন আমার মাথার গহীনে ঢুকলো না? এই মুহূর্তে ভাবাতে বিভোর আমি। বেশ কয়েকবারই রিহানার নাম্বারে কল করেছিলাম, কিন্তু রিং বাজলে ফোন ওঠায়। ঘন্টার কাঁটা প্রায় 4টার কাছাকাছি। অবস্থায় আচমকা ঘুম ঘুম চোখে পেছন থেকে কার হাত টেনে ধরে আমার স্ত্রী রুহি বলল, কি ব্যাপার? এত রাতে তুমি এভাবে বসে আছো কেন? হকচকে আমি বললাম, হঠাৎ ঘুম ভাঙাতে এখন আর ঘুম আসছে না, তাই বসে রয়েছি। তুমি ঘুমিয়ে পড়ো, অন্যথায় শরীর খারাপ করবে। অতএব আর কিছু বলল না রুহি। হাত টেনে কিছুটা জোর করে আমাকে নিজের কাছে টেনে নিল, আর ঠোঁট আমার ঠোঁটের নিকটে নিয়ে গলা জড়িয়ে ধরলো এবং ভ্রু কুচকে ঠোঁট বেঁকিয়ে একটু মুচকি এসে রুহি বলল, নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছো, তাই হয়তো ঘুম আসছিল না। কিন্তু এখন দেখব তোমার ঘুম কেন আসবে না। প্রত্যুত্তরে কিছুই বললাম না আমি। রুহির খুব কাছে থাকলে কেন যেন আমার সব ধরনের চিন্তা দুশ্চিন্তা নিমিষেই দূর হয়ে যায়। মনের ভেতরটায় প্রশান্তিতে ভরে ওঠে। কিন্তু আজ এসব কিছুই হচ্ছে না। ঘুম আসছে না, আমার চক্ষু জোড়ায়। ভেতরে ভেতরে অনেক আতঙ্ক ও বিভ্রাটের মধ্যে বসবাস করছি আমি। হঠাৎ আমাদের ফ্ল্যাটের কলিং বেল টং করে বেজে উঠল। রুহি প্রায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কলিং বেলের শব্দে ঘুমের আভাটা ওর কেটে যায়। রুহি বলল, এই শুনছো? এত রাতে কে আমাদের ফ্ল্যাটের কলিং বেল বাজাতে পারে? আমারও তো একই কথা। দরজা খুলে দেখছি। না, দাঁড়াও। কেন? চোর ডাকাত অথবা দুষ্কৃতকারী তো হতে পারে। বর্তমানে বাড়িতে চুরি ডাকাতি বা দুষ্কৃতকারীদের আগমন অতটাও সহজ নয় রোহিত। অতঃপর শোয়া থেকে উঠে দাঁড়ালাম আমি এবং ধীর পায়ে গিয়ে দরজা খুললাম। সাথে সাথে পুলিশের আগমন ঘটল ফ্ল্যাটে। অবশ্য যেটার পূর্বাভাস আমি অনেক আগে থেকেই পাচ্ছিলাম। কলার চেপে ধরে একজন পুলিশ অফিসার বলল, তুই শাহরিয়ার? হ্যাঁ। থানায় চল। ব্ল্যাকমেল করা জন্মের মতো শিখিয়ে দেব। দেখুন, আমার কথাটা একটু শুনুন। আপনাদের ভুল ছাড়া আর কিছুই হচ্ছে না। আমি ওনার সাথে এসব কিছুই করিনি। আমাদের সাথে চুপচাপ থানায় যাবি, নাকি মারধর করে নিয়ে যেতে হবে? জবাবে আমি কিছু বলতে যাব, ঠিক তার পূর্ব মুহূর্তে রুহি এসবে বেশ উত্তেজিত হয়ে বলল, পুলিশ? আমাদের ফ্ল্যাটে পুলিশ কেন এসেছে? আর আপনি আমার স্বামীর শার্টের কলার কেন চেপে ধরেছেন? হাউ ডেয়ার ইউ! ওকে ছাড়ুন বলছি। এখন তো শুধুমাত্র কলারটাই ধরলাম। থানায় গেলেই বুঝবে পুলিশের লাঠির আঘাত কতটা না যন্ত্রণাদায়ক হয়। এসব কি বলছেন? আমার স্বামী থানায় কেন যাবে? কোন অপরাধে ভূষিত করে ওকে আপনারা থানায় নিয়ে যাবেন? জবাবে পুলিশ অফিসারটি আমার কলার ছেড়ে দিয়ে অনেকটা গম্ভীর গলায় বলল, আপনার স্বামী বাসায় গিয়ে যে মেয়েটাকে টিউশনি করাতো ওর মাকে ব্ল্যাকমেইল করতেন। ফলস্বরূপ এই তো প্রায় অনেকক্ষণ পূর্বে তিনি আত্মহত্যা করেছেন। সুসাইড নোটে স্পষ্ট ও সাবলীল ভাষায় একমাত্র আপনার স্বামীর নামটাই তিনি উল্লেখ করেছেন। কি বলছেন এসব? আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া একটা সাধারণ সুসাইড নোটের উপর নির্ভর করে আমার স্বামীকে আপনারা একদমই গ্রেফতার করতে পারেন না। আপনারা সুনিশ্চিত সুসাইড নোট স্বয়ং ওনার নিজের হাতে লেখা? এটাও তো হতে পারে অন্য কেউ ওনাকে খুন করে দোষটা সম্পূর্ণ আমার স্বামীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিশেষে স্পষ্ট ভাষায় একটাই কথা আমি বলবো, আমার স্বামী অর্থাৎ শাহরিয়ারকে কেউ মিথ্যাচারে ফাঁসানোর চেষ্টা করছে। তাছাড়া আর কিছুই নয়। চুপ করুন। আপনার স্বামী কি কোনো বড় কিছু যে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করবে? সুসাইড নোট স্বয়ং ওনার নিজের হাতে লেখা ছিল।
এখন শুধুই অপেক্ষারত পোস্টমর্টেমের রিপোর্টের জন্য। সেটা খুব শীঘ্রই বেরিয়ে আসবে। এখন আর কথা বাড়াতে চাই না। আপনার স্বামীকে আমাদের সাথে থানায় তো বাধ্যতামূলক যেতেই হবে। প্লিজ, বাধা দেওয়ার কোনো প্রকার বৃথা প্রতিষ্ঠা করবেন না। যা কথা সব থানাতেই হবে। অতঃপর আমাকে হাতকড়া পরানো হলো। রুহির চক্ষুজোড়া তখন জলে ভিজে গিয়েছিল। মোটেও তখন রুহির দিকে তাকাতে পারিনি আমি। ওর চোখে চোখ রাখতে পারিনি। অতঃপর আমাকে থানাতে নিয়ে যাওয়া হলো। পরের দিন সকাল 10 ঘটিকায় রুহি থানায় এলো। ওর চোখ মুখ আমাকে ইঙ্গিত করছিল প্রচুর কেঁদেছে ও, প্রচুর। ধীরে ধীরে চোখের বাঁধ আমারও নরম হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছিল। তবুও বাচ্চারা শক্ত করে রুহির ফর্সা দুটো গাল স্পর্শ করে আমি একটা কথাই বললাম, আমি নির্দোষ নিরপরাধ। আমাকে অবিশ্বাস করো না রুহি। কথার উত্তরে রুহি বেশ একটা ভেজা গলায় বলেছিল, পরিস্থিতি যেমনই হোক শাহরিয়ার, তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস কখনো উঠে যাবে না। আমি জানি তুমি নির্দোষ। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার ওপর, নিশ্চয় সবকিছু ঠিক হয়ে যাবে। কথাগুলো বলার পরপরই সেদিন রুহি চলে গিয়েছিল। যার দুদিন পর থানায় নতুন এক ওসির আগমন ঘটল, যাকে মূলত ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়। কিন্তু ওনাকে দেখা মাত্র আমার এবং রুহির দুজনেই চক্ষুজোড়া কপালে উঠে যায়। রুহির চোখে তখন জল টলমল করছিল, কারণ এই ওসি আর কেউ নয়, স্বয়ং আমার স্ত্রী রুহির আপন বড় ভাই। নিজের হাতে খাবার তৈরি করে এনেছিল রুহি, কিন্তু পারল না মুখে তুলে দিতে, আর না পারলেও এড়িয়ে যেতে। রুহির বড় ভাই হয়তোবা আমাদের দেখে এই মুহূর্তে অবাকের সর্বোচ্চ সীমায় পৌঁছেছেন। একটা ফাইল ও কিছু রিপোর্ট হাতে নিয়ে সামনে এগিয়ে আসে রুহির বড় ভাই জাহিদ, এবং খানিকটা তাচ্ছিলের সাথে রুহিকে উদ্দেশ্য করে তিনি বললেন, যেমনটা আমরা সবাই আশা করেছিলাম, ঠিক আজ তার ব্যতিক্রম হলো না। আমরা পূর্বেই তোকে বহু বারণ করেছিলাম, এই ছেলেকে বিয়ে করিস না। কিন্তু যেদিনই আমাদের কোনো কথাই তুই শুনিসনি, সবার পছন্দ করা পাত্রকে ঢুকরে কোথাকার এই অনাথ ছেলেটার প্রেমে মজলি, কি পেলি ওকে বিয়ে করে? ত্যায্য সন্তান হলি, সমস্ত ধন সম্পদ থেকে বহিষ্কার হলি, সবকিছুই হারালি, পরিশেষে কি পেলি বল আমায়? তোর স্বামীর চরিত্রই তো খারাপ। পড়ানোর নাম করে ছাত্রীর মাকে ব্ল্যাকমেল করত, খুব প্রস্তাব দিত। শাহরিয়ার এমন কিছু করেনি ভাইয়া, ও এমন নয়, ওকে ফাঁসানো হচ্ছে। চুপ, এখানে আমার একটা সম্মান আছে, অন্তত ভাইটিকে সেটা নষ্ট করে দিস না প্লিজ। পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়েছে, সেখানে স্পষ্টই উল্লেখিত রয়েছে ওটা আত্মহত্যাই ছিল। তাছাড়া আরো বিভিন্ন প্রমাণও আমাদের নিকট রয়েছে। তোর চরিত্রহীন স্বামীর বিরুদ্ধে ও দোষী, সাজা পাবে। এছাড়া আমি ভাবতেও পারছি না তুই এখনো ওকে কি করে সাপোর্ট করতে পারিস। জবাবে শত দুঃখের ভিড়ে একটু মুচকি আসলো রুহি এবং বলল, ভালোবাসা। কথাটা বলে রুহি এক পলক তাকালো আমার দিকে, তারপর থানা থেকে বের হয়ে গেল। জানি না কি আমার দোষ, কেন এমন হলো। আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আজ আমি এই অন্ধ জেলে? ছোট্ট একটা চাকরি করতাম, যা দিয়ে সংসার চালানো বেশ কষ্টে ছিল, তাই তো পাশাপাশি একটা টিউশনি করাতাম আমি। রিহানার মা তো খুব ভালো মনের মানুষ ছিলেন, তাহলে কেন তিনি মৃত্যুর পথটা বেছে নিলেন? আর তার দায় হিসেবে আমাকে কেনই বা উল্লেখ করলেন, যেখানে আমি নির্দোষ, এমন কিছুই করিনি। জানি না কি হচ্ছে এসব, মনে তো হচ্ছে গভীর থেকেও গভীর কোনো ষড়যন্ত্র। কেন আল্লাহ সর্বদা নির্দোষকে ফাঁসানো হয়? দোষীরা তো ঘুরে বেড়ায় মুক্ত আকাশে, খোলামেলা রাস্তাঘাটে। পরের দিন সকাল সকাল একজন কনস্টেবল এসে যখন কিছুটা দুঃখ প্রকাশ করে বলল, থানায় আসার পথে কোন একটা গাড়ির চাপায় আমার গর্ভবতী স্ত্রী প্রাণ হারিয়েছেন। থানায় আসার পথে কোন একটা গাড়ির চাপায় আপনার গর্ভবতী স্ত্রী প্রাণ হারিয়েছেন। যা শোনা মাত্রই আমার অন্তর্মহলে তিল তিল করে ওঠা সাম্রাজ্য ভাঙতে আরম্ভ করলো, আমাকে স্তব্ধ করে তুললো। সবকিছু যেন আমার মাথার উপর দিয়ে ঘুরছে। হচ্ছে কি এসব? শরীর ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আছে, বলার মতো কোনো ভাষাই সে খুঁজে পাচ্ছি না। বুকের ভেতরে ধুকপুকানি ক্রমশ বেড়েই চলেছে। আর পারছি না যন্ত্রণার নদী সাঁতরাতে, পারছি না তীব্র স্রোতের সম্মুখীন হতে। মন ভেঙে চুরমার, তবুও খানিক শক্ত করলাম নিজেকে এবং কনস্টেবলটির উদ্দেশ্যে কাপা গলায় বললাম, আপনি কি সত্যি কথা বলছেন? ওটা কি আমার স্ত্রী ছিল, না অন্য কেউ? আমার তো বিশ্বাস হচ্ছে না। মজা টজা করছেন না তো? গাড়ির চাপায় মুখের অর্ধাংশ থেতলে গিয়েছে। স্বয়ং আপনার স্ত্রী বড় ভাই, অর্থাৎ আমাদের থানার নতুন ওসি লাশটা চিহ্নিত করেছে। আপনি একটু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করুন, সত্যিটা মেনে নিতে হবে। শেষ দেখা এবং স্ত্রীকে দাফন কাফনের জন্য জেল থেকে বেশ সম্ভবত আপনাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য মুক্ত করে দেওয়া হতে পারে। কথাগুলো বলার পর এক প্রকার হনহনিয়ে চলে গেল কনস্টেবলটি। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমার। কি এমন পাপ করেছিলাম যার জন্য আজ এই পরিস্থিতি আমায় খুব যন্ত্রণার মধ্যে ফেলেছে? অতএব প্রায় অনেকক্ষণ পর অবশেষে চোখের দৃষ্টির সন্নিকটে একজন পুলিশ অফিসারের দেখা পেলাম।
যিনি এসে জেলের তালা খুলে বললেন, তাড়াতাড়ি চলুন, জানাজা পেতে হলে ঢাকার উদ্দেশ্যে শিগগিরই যেতে হবে। বেশ খানিকটা আশ্চর্য হয়ে বললাম, ঢাকায় কেন? আপনার স্ত্রীর লাশ ঢাকায় তার প্রত্যেক বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে সম্ভবত জানাজা এবং কোনো একটা কবরস্থানে লাশ দাফন হবে। মন শতবার চাইলেও আর কথা বাড়ালাম না আমি। আমাকে সঠিক সময়ে জানাজা নামাজে দাঁড়াতে হবে। শেষবারের জন্য রুহির পবিত্র মায়াভরা ওই মুখটা দেখতে হবে। কিন্তু কিছুই পারলাম না। আহ, আফসোস। থানার বাইরে আসতেই সেই পুলিশ অফিসার সিফাতুল্লাহর ফোন বেজে ওঠে। কল রিসিভ করার পর 15 মিনিট তিনি কথা বলেছিলেন। তারপর আমাকে ইঙ্গিত করে কয়েকজন কনস্টেবলকে ডেকে বললেন, ওকে দ্রুতই আবার জেলের ভিতরে নিয়ে যাও। এতে মাত্রাধিক হতভম্ব হয়ে আমি বললাম, এসব আপনি কি বলছেন? উত্তরে কিছুটা নরম কণ্ঠস্বর ব্যবহার করে বললেন, কিছুই করার নাই। স্যার ফোন করেছিল, তিনি স্পষ্টভাবে আপনাকে সেখানে যেতে এখন বারণ করেছেন। আপনার স্যার মানে এই থানার ওসির কথা বলছেন, তাই তো? হ্যাঁ, সে তো এমনটা বলবেনই। প্লিজ আমাকে নিয়ে চলুন, নতবা আমায় নিজে থেকেই যেতে দিন। আমি শেষবার একটুখানির জন্য আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাই। ওকে আমি বলতে চাই, কেন ছেড়ে গেলে, হারালে অতলে গভীরে। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন আমার সাথে এমনটা হলো? আমি তো কোনো অন্যায় করিনি বা অপরাধের সাথে যুক্ত হইনি। তাহলে কেন আমায় বিনা দোষে সাজা ভোগ করতে হবে? দয়া করে আমায় যেতে দিন। শুধু চোখের পলকে একটাবার দেখেই আমি চলে আসব, বিশ্বাস করুন। জবাবে বেশ একটা তীক্ষ্ণ গলায় পুলিশ অফিসার সিফাতুল্লাহ বলল, সরি, আমার কাছে অবশিষ্ট করার মতো কিছুই নেই। আপনাকে যেতে দিলে আমার চাকরি টানা হেঁচড়ার সম্মুখে পড়বে, এটা তো কনফার্ম। স্যার কড়া কণ্ঠে বারণ করে দিয়েছেন, আপনি কোনো ক্রমেই সেখানে যেতে পারবেন না। অতঃপর দুজন কনস্টেবল জোর জবরদস্তি ভিত্তিতে আমাকে আবার জেলের ভিতরে নিয়ে আসে। জীবনে কখনো এত কষ্ট, যন্ত্রণা অনুভব করিনি আমি, যতটা না আজ অনুভব করছি, যা আমাকে তিল তিল করে ক্ষণে ক্ষণে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিচ্ছে। কেন যেন আজ মনে হচ্ছে দুনিয়ার সমস্ত যন্ত্রণা বেদনা সব দিক থেকে শুধু আমাকেই ঘিরে ধরেছে। ছায়ার মতো সর্বদা আমার পাশে একমাত্র রুহি ছিল, কিন্তু তাকেও শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা কেড়ে নিল আমার নিকট থেকে। কিছু মানুষ খানিকক্ষণের জন্য জীবনে থাকে, হয়তো রুহিও তাদের মধ্যে একজন ছিল। দুদিন পর রুহির বড় ভাই জাহিদ থানায় এসেই সর্বপ্রথম আমার মুখ দর্শন করেন এবং নিজের সর্বোচ্চ শক্তি এক হাতে সঞ্চারিত করে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শক্ত করে কলার চেপে ধরে রাগান্বিত গলায় বললেন, তোর জন্য আমার ফুলের মতো বোনটা আজ ওই অন্ধকার কবরে শুয়ে আছে। সবকিছুর জন্য একমাত্র তুই দায়ী। তোকে আমি কোনো ক্রমেই ছাড়ব না। প্রয়োজন বোধ হলে তোর বিরুদ্ধে আরো কিছু মিথ্যে অভিযোগ আমি তুলব। তারপর ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে গিয়ে তবেই আমি শান্ত হব, মনে ভীষণ তৃপ্তি পাব। কথাগুলো বলার পর খানিকটা ধাক্কা দিয়ে নামায়, যার ফলস্বরূপ দেয়ালের সাথে মাথা লেগে কিঞ্চিত পরিমাণ কেটে যায় আমার। এতে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই, আর থাকবেই বা কেন। অতপর কিছুক্ষণ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকার পর চলে গেলেন তিনি, যার মাত্র 1.5 ঘন্টা পর অবিশ্বাস্য হলেও সত্যি আমার জামিন হয়ে যায়। অপরিচিত এক লোক এসে মূলত আমার জামিন করান। জানি না কে এই লোক, আর কেন, কিভাবে বা অতি সহজে আমার জামিন করালো। রাগে গজগজ করে রুহির বড় ভাই জাহিদ সে অপরিচিত লোকটির উদ্দেশ্যে বলল, এটা কি করে সম্ভব? ওর জামিন কি করে হতে পারে? হাউ পসিবল? আর কি আপনি? ওর মতো একটা অপরাধীকে কেনই বা জামিন করালে? মনে তো হচ্ছে আপনি কোনো সন্ত্রাসবাদের লোক। রুহির বড় ভাই জাহিদের কথাগুলো শুনে একটু হাসলো অপরিচিত সেই লোকটি। মুখের মাস্ক এবং চোখের সানগ্লাসে খুলে জবাবে তিনি বললেন, আমি এহসানুল সরকার, গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন অফিসার। চোখে না দেখলেও নাম হয়তো শুনেছেন। মৃত্যুর 36 মিনিট আগে আপনার বোন অর্থাৎ রুহি আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। বলতে গেলে সেই সুবাদে আমার এখানে আসা। কথা বাড়াতে চাই না, তাই মেন পয়েন্টে আসি। শাহরিয়ার ছাত্রী রিহানার মায়ের ওই পোস্টমর্টেম রিপোর্টটি আসল ছিল না, যা থানার একজন ওসি হয়েও আপনি সেটা ধরতে পারলেন না। ওনাকে খুন করার পর সেটা সম্পূর্ণই আত্মহত্যায় রূপ দেওয়া হয়েছে। আর এটা সত্য সুসাইড নোট, রিহানার মায়ের নিজের হাতে লেখা। তবে আমার আশঙ্কা সুসাইড নোটটি কেউ রিহানার মাকে জোর করে লিখতে বাধ্য করেছে। সঠিকভাবে তদন্ত করলে কোনো কিছুই অজানা থেকে যায় না জাহিদ সাহেব। কথাগুলো বলার পরপরই তিনি আমার একটা হাত ধরে থানার বাইরে নিয়ে এসে একটা গাড়িতে উঠতে বললেন। জবাবে আমি বললাম, আমরা কোথায় যাচ্ছি এখন? তোমার ছাত্রী বাসায়। কি? ওই বাসায় কেন? তদন্ত। অতপর আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, নির্দ্বিধায় গাড়িতে উঠে বসলাম। 56 মিনিট 50 সেকেন্ড পর রিহানাদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। কিন্তু এটা কখনো কল্পনা করিনি
বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই সোফার পাশে আমার ছাত্রী রিহানার রক্তাক্ত তাজা লাশ পড়ে থাকতে আমি দেখব, যার একটু পাশেই কালো রঙের একটা খামও পড়েছিল, যেটা দেখে এহসানুল ভাই অনেকটা আটকে উঠেছিলেন। অতঃপর কাঁপা কাঁপা হাতে প্রথমে খামটা উঠালেন তিনি, তারপর কপালের ঘাম মুছে কালো রঙের খামটা খুলে একটা চিঠি বের করলেন। জানি না এটা কিসের চিঠি, কী বা লেখা আছে এই চিঠিতে। একটু জোরে সোরে এহসানুল ভাই চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, অপরাধ করেছিল বিধায় প্রাণ হারিয়েছে। আমি কখন, কোথায়, কিভাবে, কার সাথে জড়িয়ে পড়ি সেটা নিজেও জানি না। রুহি নামের মেয়েটা এখনো বেঁচে আছে, তবে আর কতক্ষণ বাঁচবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাম পাশে এইট স্টার নামক একটা পরিত্যক্ত জাহাজে সে রয়েছে। অবস্থা বেশ খারাপ। কাছের লোকেরাই খুন করবে ওকে। যত দেরি করবেন ওর বাঁচার আশঙ্কা ততই কমে যাবে। শেরু ভাই। চিঠিতে আমার কথা বলার ভাষা কেড়ে নিল, উত্তাপ্ত দেহকে শীতলে পরিণত করলো। প্রতিটি শব্দ আমাকে অবাক, আশ্চর্যের শেষ সীমানায় দাঁড় করালো। বাকরুদ্ধ হয়ে আমি বললাম, শেরু ভাইকে? আমার ছাত্রী রিহানার খুনটা কি শেরু ভাই করেছে? কেন খুন করলো? কি দোষ ছিল আর রুহি বেঁচে আছে এটা কি করে পসিবল? শেরু ভাই জানলো কিভাবে আমার স্ত্রী রুহি এখনো বেঁচে রয়েছে? তাছাড়া রুহিকে কেন, কি কারণে, কে বা কারা খুন করতে চায়? এছাড়াও গাড়ি চাপায় তাহলে কার মৃত্যু হয়েছিল, কার লাশকে জানানো পড়ানোর পর সেদিন দাফন দেওয়া হয়েছিল? হচ্ছে কি এসব? জবাবে নরম কণ্ঠস্বর ব্যবহার করে এহসানুল ভাই বলেন, শেরু ভাই হলো এমন একজন ব্যক্তি যে সবসময় নিজেকে রহস্যের অন্ধকারে ঢেকে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মূলত সে একজন ফাঁসির আসামি ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে ওর ফাঁসি কার্যকর করা হয়েছিল, কিন্তু সেদিন তার ফাঁসি হয়নি। পূর্ব পরিকল্পিতভাবে পালিয়ে গিয়েছিল। তবে ও এখন পর্যন্ত যাদেরকে খুন করেছে কিংবা করবে, তারা প্রত্যেকেই বড় না কোনো কোনো অন্যায় অপরাধ করেছিল, অথবা সেসবের অংশীদার অর্থাৎ যুক্ত ছিল। ওর চোখের দৃষ্টিকোণে যারাই একবার দোষী হিসেবে সিলেক্ট হয়ে যায়, তাদের মৃত্যুটা হয় খুবই নৃশংসতার সাথে। ওর লেখা সুশীল ভাষায় চিঠি আজ পর্যন্ত কখনো মিথ্যা প্রমাণিত হয়নি। ও কখন, কোথায়, কিভাবে, কার সাথে জড়িয়ে পড়বে সেটা হয়তো ওর নিজেরই সঠিক জানা নেই। এখন আর কথা বাড়ালে চলবে না। তোমার স্ত্রীকে বাঁচাতে হলে দ্রুত আমাদের এখন চাঁদপুরের উদ্দেশ্যে গমন আরম্ভ করতে হবে। আর একটুখানির জন্যেও সময় ব্যয় বা অপচয় করা যাবে না। সময়ের মূল্য বুঝতে হবে। তুমি এখনই গাড়িতে গিয়ে বসো। আমি থানায় খোল করে লাশটাকে বাড়ি থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে বলে আসছি। এখনো মনে অসংখ্য প্রশ্ন জমা হয়ে থেকে গেলেও আর কিছুই বলিনি আমি। রুহির জন্য আমার মন প্রাণ সব উতলা হয়ে পড়েছে। জানি না সত্যি রুহি আদৌ কি বেঁচে আছে। যদি বেঁচে থাকে তাহলে না জানি কিরূপ করুণ পরিস্থিতিতে না আছে এই মুহূর্তে। অতঃপর রিহানাদের বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলাম। যার একটু বাদে দ্রুতবেগে এহসানুল ভাই এসে আমার পাশাপাশি বসলেন এবং তাড়াহুড়োর কণ্ঠে গাড়ির ড্রাইভারকে নির্দিষ্ট গন্তব্যস্থলে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে বললেন। চোখ দুটো বন্ধ করে সম্ভবত ভাবাতে বিভোর আমি। কিছুই বুঝতে পারছি না। চোখের পলকে কিসব হয়ে গেল। অভাবের সংসার হলেও আমরা অল্পতেই ভীষণ হাসি খুশি আনন্দেই ছিলাম। কিন্তু সুখ রইল না কপালে। দুজনে একটু সুখী তো থাকতে চেয়েছিলাম। তবে আমাদের সাথে কেনই বা এমন হলো? দুনিয়াতে আর কি কোনো মানুষ ছিল না? কেন এমন হয়? প্রতিবার হৃদয় পোড়ানোর যন্ত্রণায় আমাকেই ছাই হতে হয়। আচমকা এহসানুর ভাই বলে উঠলেন, আমাদের যেতে যেতে হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। তাৎক্ষণিক তোমার স্ত্রীর ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। তাই সেখানকার নিকটবর্তী থানায় একটু আগে ফোন করে আমি সব জানিয়ে দিয়েছি। তারা হয়তো এতক্ষণে মূল স্থান অর্থাৎ পরিত্যক্ত সেই জাহাজের কাছাকাছি চলে গিয়েছে। তাড়াহুড়োয় মানুষের জ্ঞান বুদ্ধি সব অতি সহজে লোপ পেয়ে যায়। বিপদকালীন মুহূর্তে এইসব হ্রাস পেলে চলবে না, কিছুতেই না। একটু অবাক হয়ে আমি বললাম, আপনি ফোনে কখন কথা বলেন? আমি তো পাশেই ছিলাম, কই শুনলাম না তো। ভাবনার ঘরে নিজেকে হারিয়ে বসলে শুনবে কি করে? কথাটা তিনি আরো গম্ভীরভাবেই বললেন। এর কোনো জবাব আমি দিলাম না। আবার ভাবাতে বিভোর হয়ে পড়লাম। কিন্তু হঠাৎ বেজে ওঠা এহসানুল ভাইয়ের ফোনের রিংটং আমার ভাবনায় ব্যাঘাত ঘটালো। তিনি ফোন রিসিভ করে 6 মিনিটের মতো কথা বলার পর খানিকক্ষণ চুপ করে থেকে পরক্ষণে বিস্মিত কণ্ঠস্বরে আমার উদ্দেশ্যে বলেন, চিঠিতে উল্লেখিত থাকা চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাম পাশে এইচটা নামক সেই পরিত্যক্ত জাহাজেও তোমার স্ত্রীকে পাওয়া গেছে। এতক্ষণ যাবৎ চোখের জলগুলোকে আমি বহু বাধার সম্মুখীন হয়ে আটকে রেখেছিলাম, কিন্তু পারলাম না। অনেকটা কান্না জড়ানো কণ্ঠে বললাম, কি? রুহি এখন কোথায়? ঠিক আছে তো? রুহিকে ইমিডিয়েটলি সেখানকার একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। অবস্থা মোটেও ভালো না। ডান হাত দিয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে আমি বললাম, এই সব কিছুর পিছনে কে ছিল এহসানুল ভাই?
ওখানকার পুলিশ কি আপনাকে আর কিছু জানিয়েছে? পুলিশ আসার পূর্বাভাস ওরা আগেই পেয়ে গিয়েছিল। পালিয়ে বেঁচেছে কোনো মতে। তবে খুব শীঘ্রই সব রহস্যের উন্মোচন হবে। এখন নিজেকে সামলাও তুমি। আর নেগেটিভ চিন্তাধারা মাথার গহীনে একদমই নিয়ে আসবে না। নেগেটিভকে বের করে দাও। পজিটিভের প্রবেশদ্বার খুলে দাও। তোমার স্ত্রীর কিছুই হবে না। অতঃপর এহসানুল ভাই আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। আমি আর কিছু না বলে চুপ করে নিস্তব্ধ হয়ে রইলাম। নিজেকে সামলে নেওয়ার যতই চেষ্টা করছি ততই সামলানো কঠিন হয়ে যাচ্ছে। বাম হাত আমার কাঁধে রেখে এহসানুল ভাই বৃথায় আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে দীর্ঘ ঘন্টার জার্নির পর হাসপাতালে এসে পৌঁছালাম। যে হাসপাতালে রুহিকে অ্যাডমিট করা হয়েছে। রুহির কেবিনে এখন প্রবেশ করা নিষিদ্ধ। ডাক্তার বারণ করেছেন, গুরুতর অবস্থা। তাছাড়া ডাক্তার এটাও স্পষ্ট বলেছেন, রুহিকে প্রচণ্ডভাবে টর্চার করা হয়েছে। আরও কিছুক্ষণ টর্চার করা হলে গর্ভের সন্তান সহ উভয় হয়তো মারা যেত। দূর থেকে দাঁড়িয়ে প্রিয় মানুষটার পবিত্র মুখটার দিকে তাকাতেই অন্তর্মহলে আরো তীব্র আকারে কম্পিত অনুভব করলাম। আহ, ভালোবাসার মানুষটার কিরূপ করুণ অবস্থা। ওর মুখের দিকে কেন জানি আমি তাকাতেই পারছি না। খবর পাওয়ার 2-3 দিন পর রুহির মা বাবা, আত্মীয় স্বজন সবাই হাসপাতালে ছুটে এসেছিল। কান্নায় ভেঙে পড়েছেন তারা। অতঃপর এক প্রকার সবার সম্মুখে রুহির বড় ভাই জাহিদকে এহসানুর ভাই প্রশ্ন করলেন, লাশটা তো আপনি শনাক্ত করেছিলেন, তাই না জাহিদ সাহেব? তা ঠিক কোন কারণে মনে হলো ওটা আপনার ছোট বোন রুহির লাশ ছিল? থতমত খেয়ে রুহির বড় ভাই জাহিদ বলল, রুহির 22তম জন্মদিনে আমি ওকে একটা সোনার দামি চেন উপহার গড়িয়ে দিয়েছিলাম, যেটার ডিজাইন করা নিজের তৈরি ছিল। স্বর্ণকারা শুধু সেই অনুযায়ী চেনটি ডিজাইন করে বানিয়েছিলেন। মূলত সেই চেনটাকেই কেন্দ্র করে নিজের বোন রুহি ভেবে লাশ শনাক্ত করেছিলাম। তাছাড়া ওই মেয়েটাও প্রায় রুহির সমবয়সী এবং একটু অন্তঃসত্ত্বা ছিল। একটু ভ্রু কুঁচকে এহসানুল ভাই বললেন, লাশটার মুখখানি তো থেতলে গিয়েছিল, তা আরও নিশ্চিত হওয়ার জন্য কি ডিএনএ পরীক্ষা করাননি? প্রত্যুত্তরে রুহির বড় ভাই জাহিদ সরু গলায় বলল, করেছিলাম তো। ফলাফল কি? পজিটিভ না নেগেটিভ ছিল? পজিটিভই ছিল। তা তো আরো কনফার্ম হয়েছিলাম। বুঝেছি, অবশ্যই ডিএনএ রিপোর্টে কোনো গোলমাল ছিল। তবে প্রশ্ন এখনো রয়ে গেল, তাহলে ওই মেয়েটা কে ছিল? মেয়েটার গলায় রুহির চেন কি করে এলো? তাছাড়া আপনাকে আমি একটা কথা বলছি, একটু শুনুন জাহিদ সাহেব। আপনি চাইলে অলংকারের ব্যবসা শুরু করে দিতে পারেন। কারণ এই পুলিশের চাকরির যোগ্য কিন্তু আপনি এখনো মোটেও হয়ে ওঠেননি। জানি না এই চাকরিটা আপনাকে কে বা দিয়েছিল। শেষে এহসানুল ভাইয়ের এরূপ কথায় খানিকটা রাগ উঠল রুহির বড় ভাই জাহিদের, যেটা স্পষ্ট তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু জবাবে তিনি তেমন কিছু বলার সাহস পাননি। অতঃপর এহসানুল ভাই আমার কিছুটা কাছে এসে দাঁড়ালেন। ডান হাত আমার বাম কাঁধে রেখে বললেন, আই হোপ ইউর ওয়াইফ উইল নট বি হার্মড। এখন নিজেকে খানিকটা সামলানোর চেষ্টা করো। সর্বদা তোমার রবের উপর ভরসা আস্থা রাখো। দেখবে চোখের পলক ফেলার পূর্বে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন একটু বের হচ্ছি। ঘন্টা খানিকের মধ্যে ফিরে আসবো। অবাক হয়ে আমি বললাম, এখন আপনি কোথায় যাচ্ছেন এহসানুল ভাই? দরকারি কাজ আছে। রুহিকে যে থানার পুলিশ ওই পরিত্যক্ত জাহাজ থেকে উদ্ধার করেছে সেই থানাতেই যাচ্ছি। শীঘ্রই চলে আসবো। তাছাড়া সবকিছুর ইতি না টেনে তোমাদের ছেড়ে আবার দূরে কোথাও যাচ্ছি না আমি। আর একটা কথা শোনো, যতই হোক রুহির মা বাবা উভয় সম্পর্কে কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি হন। নিজেকে শক্তপোক্ত করো। তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করো। নিজের মেয়ের প্রতি যতই তাদের রাগ অভিমান থাকুক না কেন, তারা কখনোই নিজের মেয়ের এরূপ দুঃখজনক অবস্থা কাম্য করবে না। কখনোই না। ওনারাও তোমার মতোই অনেকটা ভেঙে পড়েছিলেন। অতএব এহসানুল ভাই আর তেমন কিছুই বললেন না। সোজা সাপটা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। যার একটু পরে ডাক্তার এসে বলল, রুহির অবস্থা এখন বেশ ভালো। মাঝরাত অথবা শেষ রাতের দিকে ওর সেন্স ফিরতে পারে বলে ডাক্তার আশঙ্কা করছেন। যা শুনে একটু হলেও অন্তত স্বস্তির শ্বাস নিলাম। প্রায় 2 ঘন্টা পর এহসানুল ভাই আবার হাসপাতালে ফিরে এসেছিলেন। ওনাকে দেখা মাত্রই আমি প্রশ্ন করলাম, কিছু জানতে পেরেছেন? উত্তরে হতাশাযুক্ত গলায় বললেন, না, এখন মনে মনে শুধুই রুহির সুস্থতার জন্য প্রার্থনা করছি। একমাত্র রুহি বলতে পারবে তারা কি ছিল। আচ্ছা, রুহির কন্ডিশন এখন কেমন? আগের চেয়ে ভালো তো? আমি যাওয়ার পর কি ডাক্তার কিছু বলেছেন? হ্যাঁ, রুহির অবস্থা এখন বেশ উন্নত। মাঝরাত বা শেষের রাতের দিকে ওর জ্ঞান ফিরতে পারে বলে আশঙ্কা করেছেন ডক্টর। তাই যেন হয়। অতএব এহসানুল ভাই আর কিছু না বলে একটা জায়গায় গিয়ে চুপ করে বসলেন। আমিও তেমন কোনো প্রশ্ন করলাম না। ওনার একটু পাশে গিয়ে বসে পড়লাম।
আমাদের দুজনের চেহারাতেই গম্ভীরতা বিরাজমান। রাত 9টা বাজে এখন। মাথা খানিকটা নিচু করে শুধু রুহির কথা ভাবছি আমি অনবরত। পাশে নিজের মায়ের সাথে ফোনে কথা বলেছিলেন এহসানুল ভাই। আচমকা একজন নার্স এসে আমার উদ্দেশ্যে বলেন, আজ রাতে পেশেন্টের সাথে কেউ একজন থাকাটা অত্যন্ত জরুরি। পেশেন্টের মা বাবা অথবা তার হাজবেন্ড থাকতে পারবেন। কথাগুলো বলার পর এক মুহূর্ত দাঁড়ালো না নার্সটি, হনহনিয়ে চলে গেল। পেছন থেকে আলতো স্পর্শ এসে এহসানুল ভাই বলেন, কি বলল নার্সটি? আজ রুহির কেবিনে একজনকে থাকতে বলেছেন। আমি বরং রুহির মা বাবাকে গিয়ে বলছি তাদের মাঝে কেউ একজন থাকুক। না দাঁড়াও। কেন? আমার মনে হয় আজ রুহির সাথে তোমার থাকাটা বেশি আবশ্যক। কারণ এরূপ পরিস্থিতিতে একজন স্ত্রী সবসময় নিজের স্বামীকেই পাশে চাইবে। রাত তো কম হলো না। তুমি বরং এখনই রুহির কেবিনে চলে যাও। আর আমি গিয়ে রুহির মা বাবাকে বলছি সবটা। কিন্তু এহসানুল ভাই, নো বাট। গেট ইনসাইড দ্য কেবিন। কিছুটা ধমকানো সুরে কথাটা তিনি আমায় বলেছিলেন। আমিও আর কোনো কথা বললাম না। সোজাসাপটা রুহির কেবিনের ভিতরে চলে আসলাম। রুহির ক্ষত বিক্ষত মুখ ছবিটার দিকে তাকাতে কোনো মতেই পারছিলাম না আমি। একজন গর্ভবতী নারীকে কেউ এতটা টর্চার, প্রহার, আঘাত করতে পারে? মানুষ যে এতটাই পাষাণ হয় তা জানা ছিল না আগে। সঠিক জানি না আমি কখন অশ্রু জড়াতে জড়াতে নিদ্রায় অটল হয়ে পড়েছিলাম। তবে মাঝরাতে আমার নিদ্রা ভেঙে যায় কারো যন্ত্রণার আর্তনাদে। চোখ মেলে তাকাতেই ঘুমের ঘোর মুহূর্তেই কেটে যায় আমার। অশ্রুতে নয়ন ভিজিয়ে আমি বললাম, যাক, অবশেষে তাহলে রুহির জ্ঞান ফিরল। নিজের দৃষ্টি গোচরের সীমানায় আমাকে দেখা মাত্রই যেন থেমে যায় রুহির সমস্ত ছটফটানি। এক মনে দৃষ্টিতে রুহি শুধু আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখের পলক একবারও ফেলছে না। হয়তো আজ মন প্রাণ ভরে দেখছে আমায়। নিজেকে আর সামলাতে পারলাম না আমি। রুহির খুবই নিকটে গিয়ে বসলাম। ওর একটা কোমল হাত আমার গায়ে আলতো করে চেপে ধরলাম এবং বললাম, জানো রুহি, আজ অনেকটা দিন হলো তুমি এমন করে আমায় আদর করনি। প্রত্যুত্তরে কিছু বলার চেষ্টা করেছিল রুহি, কিন্তু বলতে পারল না। কথা বলতে হয়তো কোনো প্রকার সমস্যা হচ্ছিল রুহির। চোখের কোণ থেকে অশ্রু ঝরছে রুহির। হাত দিয়ে হালকা স্পর্শ করে জলগুলো মুছে দিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, খুব ভালোবাসি তোমায়। পরের দিন সকালে রুহির মা বাবা, পরিবার, আত্মীয় স্বজন সবাই সমস্ত রাগ, অভিযোগ, অভিমান ভুলে গিয়ে রুহিকে ঘিরে কান্নায় ভেঙে পড়ে। সেদিন রুহি চোখের অশ্রুকরণ ছাড়া আর তেমন কিছুই বলতে পারেনি। আজ 2 সপ্তাহের মতো কেটে গেল। আগের চেয়ে রুহির অবস্থা এখন অনেকটাই উন্নত। আগে কথা বলার চেষ্টা করলে রুহির ভীষণ কষ্ট হতো, কিন্তু এখন আর সেটা হয় না। বেশ খানিকক্ষণ গম্ভীরভাবে চুপচাপ বসে থাকার পর উঠে দাঁড়িয়ে এহসানুল ভাই রুহির উদ্দেশ্যে কিছু বলার পূর্বে রুহি বলে ফেলল, আমি ভাবতেও পারিনি আমার একটা ফোনেই আপনি সত্যি চলে আসবে। আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো এহসানুল ভাই। এটা আমার কর্তব্য ও দায়িত্বের মধ্যে ছিল। এখন তুমি আমায় বলো, তোমাকে কে বা কারা কেন চাঁদপুর টার্মিনালের বাম পাশে অবস্থানত ওই পরিত্যক্ত জাহাজে নিয়ে গিয়ে খুন করতে চেয়েছে? তাদের উদ্দেশ্য কী ছিল? বিস্মিত কণ্ঠস্বরের জবাবে ধীরে ধীরে রুহি বলতে লাগলো, এইসব কিছুর পেছনে আমার কিছু আপন লোকজন জড়িত ছিল, যারা আর কেউ নয়, স্বয়ং আমার নিজেরই আপন মামা মামি এবং তাদের একমাত্র ছেলে আসিফ। মূলত আমাকে বাবা শুধু তার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করার পর ত্যায্য সন্তান ঘোষণা করেছিল। তবে নানা বাড়িতে আমার নামে থাকা বেশ খানিকটা ধন দৌলত, জমি জমা থেকে কেউ আমায় বহিষ্কার করতে পারেনি, যেগুলো মৃত্যুর পূর্বে নানা নানি আমার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। অনেক আগে থেকেই মামা মামি উভয়েরই এসবের প্রতি প্রচুর লোভ ছিল, বড় কোনো ধরনের স্বার্থ ছিল। তবে কি সেটা জানি না। তারা খুব করে চাইতেন এসব ধন দৌলত, জমি জমা নিজেদের তত্ত্বাবধানে করে নিতে, কিন্তু প্রতিবারই ওনারা ব্যর্থ হতেন। তাই বোধহয় বিভিন্ন কায়দা অবলম্বন করে আসিফের সাথে আমার বিয়ে দেওয়ার উঠে পড়ে লেগেছিল। অবশ্য বিয়ের প্রস্তাব সর্বপ্রথম মামাই আগে বাবাকে দিয়েছিল, যাতে আমার বাবা প্রথমে সহমত না হলেও পরবর্তীতে নির্দ্বিধায় হ্যাঁ সম্মতি প্রকাশ করে। বাবাকে আমি অনেকবার বিভিন্নভাবে বুঝিয়েছিলাম এবং এটাও বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, কিন্তু শোনেনি। আমি শাহরিয়ারকে ভালোবাসতাম খুব। তাই সবার দ্বিমতে সেদিন শাহরিয়ারকে বিয়ে করার পর দূরে কোথাও চলে এসেছিলাম, একটু সুখে থাকার আশায়। কিন্তু বেশি দিন সুখে থাকতে পারিনি। আমার স্বামীকে মিথ্যা একটা অভিযোগে ফাঁসানো হলো। প্রিয় ভালোবাসার মানুষটি প্রথমবারের মতো জেলে গেল। তখন বুকখানি আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। তবুও মনে ছিল দীর্ঘ বিশ্বাস। একই থানার ভাইয়া ট্রান্সফার হয়ে এলো, যা আমার কল্পনার শতগুণ দূরে ছিল। অবশ্য ভাইয়ার মাধ্যমেই আমাদের ব্যাপারটা আত্মীয় স্বজন প্রায় সবার নিকটে গিয়েছিল।
এতদিন যাবৎ আমরা কোথায় বসবাস করে আসছিলাম সেটা মামা মামি অথবা তাদের ছেলে আশিকও জানতো না। তাই চাইলেও তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি। যখন জানলো তখন আর খামতি মেনে বসে থাকিনি। ষড়যন্ত্রের কোষ সাটলো। পূর্ব পরিকল্পনা মোতাবেক একটা মেয়ের সাহায্যে আমাকে জনবহুল স্থান থেকে ভুলভাল বুঝিয়ে নির্জনের দিকে নিয়ে আসা হলো। অতঃপর আমাকে জোর জবরদস্তি করে গাড়িতে তোলা হয়। সাহায্যের জন্য আশেপাশে কোনো মানবের ছিটে ফোঁটাও ছিল না। যে গাড়িতে আমাকে উঠিয়ে নেওয়া যাওয়া হচ্ছিল সেই গাড়ির নিচেই ব্যবহৃত সেই মেয়েটাকে চাপা দিয়ে মেরে ফেলা হয়। তারপর আমার গলার সোনার চেনটা ওই মেয়েটির লাশের গলায় পরানো হয়েছিল। এমনকি পোস্টমর্টেম রিপোর্টও ভেজাল বাঁধানো হয়, যে রিপোর্টের ভুল ত্রুটি একজন দক্ষ, বুদ্ধিমান এবং মেধাবী অফিসার ছাড়া কারো ধরার সাধ্য ছিল না। পরিশেষে মামা মামি যেটা আশা করেছিল সেটাই হয়। ওই মেয়েটির লাশটিকে ভাইয়া আমায় ধরে নিয়ে বড় ভুল করেছিল। মামা মামি সম্পত্তির মধ্যে সীমাবদ্ধতায় থাকলেও তাদের মনে খুন করার কোনো চিন্তাধারা প্রথমেই ছিল না। ওপর থেকে আসিফের সীমাবদ্ধতা ছিল অনেকটা দূর পর্যন্ত। আমাকে খুন করার নেশায় ওর নেশাকর হয়ে ওঠে। কারণ আসিফও আমাকে বেশ একটা বোধহয় ভালোবাসতো। আমার নিজের করে না পাওয়ার যন্ত্রণা, রাগ, ক্ষোভ ছিল ওর নোংরা দূষিত ময়লাযুক্ত মনে। অবশ্য পরবর্তীতে আসিফের উস্কানিমূলক কথাতেই মামা মামি আমায় খুন করার ব্যাপারে আরো গভীরতায় চলে যান। এতক্ষণ চুপচাপ রুহির কথা বলাগুলো শুনছিলাম। স্তম্ভিত হয়ে সবাই যার যার অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এহসানুর ভাই বলল, সব বুঝলাম, জড়তা কমলো। তবে একটা কথা, ওরা প্রপার্টিগুলো তোমার কাছ থেকে লিখে নিতে কি সক্ষম হয়েছে? হ্যাঁ। ওরা খুব টর্চার করেছিল আমায়, সহ্য হচ্ছিল না। কিন্তু সই করে দেওয়ার পরেও টর্চার কমায়নি, তিল তিল করে মেরে ফেলতে চেয়েছিল। আপনি দ্রুততার সাথে এখন কিছু করেন, ওদের প্রত্যেককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। চিন্তা করুন না, পুলিশকে আমি অনেক আগেই ইনফর্ম করে দিয়েছি। বেশ আশ্চর্য হয়ে রুহি বলল, পুলিশকে কখন জানালেন? জবাবে এহসানুল ভাই বললেন, প্রথমে যখন তোমার মামা মামি এবং তাদের ছেলে আসিফের নাম বলেছিলে তখনই মেসেজে পুলিশকে আমি সব জানিয়ে দিয়েছি, যা তুমি সহ কেবিনে উপস্থিত থাকা কেউই লক্ষ্য করনি। এতক্ষণ হয়তো তারা পৌঁছে গিয়েছে। ফোন আসার অপেক্ষায় আছি। কথাটা সময় নিয়ে বললেও এহসানুল ভাইয়ের ফোন বেজে উঠতে বেশি সময় লাগেনি। কথা শেষ করার পরপরই আচমকা এহসানুল ভাইয়ের ফোন বেজে উঠল। অবস্থানরত সবার এখন মূল কেন্দ্র মুখ হচ্ছে এহসানুল ভাই। অতএব ফোন রিসিভ করে বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দিলেন তিনি। রুহি বলল, কে ফোন করেছিল আর কে বলল এহসানুল ভাই? গম্ভীর গলায় এহসানুল ভাই বলল, পুলিশ ফোন করেছিল। আসিফের লাশ তার নিজের বাড়িতে পাওয়া গেছে, কিন্তু আসিফের মা বাবা অর্থাৎ তোমার মামা মামি নিখোঁজ। দ্রুতই তাদের খুঁজে বের করে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, নতুবা ও নিশ্চিত বাঁচতে দিবে না। হতবাক হয়ে রুহি বলল, মানে বুঝলাম না, কে বাঁচতে দিবে না? আর আসিফ কি করে মারা গেল? দুটোর উত্তর কিন্তু একটাই, সেটা হলো শিরু ভাই। কথাটা বলতে একটু দেরি হলেও কেবিন থেকে চলে যেতে এহসানুল ভাই একটু দেরি করেনি। কাউকে কোনো কিছু বলার সুযোগ দেননি তিনি। যাওয়ার আগে অনেক তাড়াহুড়োয় বলে দিলেন দ্রুতই আবার ফিরে আসবেন। এহসানুল ভাই চলে যাওয়ার পরপরই রুহিকে ওর মা জড়িয়ে ধরল। জলের দুনয়ন জোড়ায় ভিজিয়ে বললেন, আমাদের ক্ষমা করে দিস মা, আমরা বেঠিক ছিলাম, তুই ঠিক ছিলি, সঠিক মানুষকে বেছে নিয়েছিলি। ভুল আমরা করেছিলাম, ভুল মানুষকে তোর জীবনসঙ্গী হিসেবে বেছে। অতপর বেশ কিছুক্ষণ রুহির সাথে ভালো মন্দ কথা বলার পর আস্তে ধীরে সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে আমিও রুহি ছাড়া আর কেউই কেবিনে নেই। চোখের ইশারায় আমায় কাছে ডাকলো রুহি। নরম হাত দিয়ে আমার গাল দুটো হালকা স্পর্শ করলো এবং নিজের সাথে আঁকড়ে ধরে বলল, কতদিন তোমায় এভাবে শক্ত করে জড়িয়ে ধরিনি শাহরিয়ার? জবাবে কিছু বললাম না আমি। একটু মুচকি আসলাম। সময়ের তীব্রগতির সীমায় আজ বেশ কয়েক মাস পার হলো। রুহির মামা মামিকে কয়েক মাস পূর্বে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখন আমার ছাত্রী বা তার মায়ের ব্যাপারটা ঠিকমতো ক্লিয়ার হয়নি। তদন্ত জারি রয়েছে। বর্তমান ঢাকা হাসপাতালে রয়েছি, কারণ রুহির ডেলিভারির সময় অতি নিকটে। সবেমাত্র রুহিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। রুহির বড় ভাই এবং তার স্ত্রী বাদে সবাই হাসপাতালে উপস্থিত আছে। তাদের না আসার কারণ আমার অজানাই বটে। এহসানুল ভাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। অল্প কিছুক্ষণ হলো তিনি নিজের বাড়ি থেকে অনেকটা দূর ঢাকায় এসেছেন। টায়ার দেখাচ্ছে ওনাকে। হঠাৎই হুটহাট কোথা থেকে যেন আচমকা একটা পিচ্চি ছেলে এসে এহসানুর ভাইয়ের দিকে একটা খাম এগিয়ে বলল, আঙ্কেল, একটা লোক আপনাকে হাতের ইশারায় দেখিয়ে দিয়ে এই খামটা দিতে বলল। খামটা দিকে ভালো করে তাকাতে এহসানুল ভাই সহ আমিও অনেকটা অবাক হলাম। মনের ভিতরে ভয় হতে লাগলো।
এটা সরু ভাইয়ের খাম নয় তো? দ্রুত পিচ্ছি ছেলেটার হাত থেকে খামটা নিজের তত্ত্বাবধানে আনলো এহসানুল ভাই। এরপর আমার দিকে কয়েকবার তাকানোর পর খামটা খুললেন এবং ভেতরে থাকা চিঠিটির প্রতিটি ভাঁজ খুলে আমার শোনার মতো করে এহসানুল ভাই পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, 2 মিনিট পর ডাক্তারটি মারা যাবেন। রুহি নামক মেয়েটার ডেলিভারি করতে হলে শিগগিরই নতুন কোনো ডাক্তারের ব্যবস্থা করুন। বরিশালের বিষখালী নদীতে জাহাজের রক্তাক্ত বন্দাবস্তির লাশ ফেলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। এটা মোটেও ভেবে বসবেন না আমি খুনটা করেছি। ওকে স্বয়ং ওর নিজের প্রাণপ্রিয় স্ত্রী খুন করিয়েছে। কেন খুন করিয়েছে সেটা আপনি বরঞ্চ নিজেই খুঁজে বের করুন। তবে খানিকক্ষণ পরে আমি ওনার স্ত্রী রাহেলাকে খুন করব। শেরু ভাই, রুহিকে নিয়ে নানা টেনশনের ভিড়ে চিঠিতে থাকা এই লেখাগুলো আমার ভয়ভীতি যেন আরো দ্বিগুণ আকারে সমৃদ্ধ করলো। একের পর এক হচ্ছে কি এসব? অবাক করা চাহনিতে এহসানুল ভাইয়ের দিকে তাকালে তিনি আমাকে কিছু বলার আগে আচমকা অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বেরিয়ে আসলো। নার্সটির মুখচ্ছবি দেখে মনে হচ্ছিল তিনি বেশ আতঙ্কে রয়েছেন। মুহূর্তের নার্সটি হইচই সূত্র ঘটিয়ে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলেন, ভেতরে। ডক্টর সবুজ চৌধুরী স্যার লুটিয়ে পড়েছেন। ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে নাক ও কান দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে। জানি না হঠাৎ করে কি হয়ে গেল স্যারের, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তাছাড়া পেশেন্টের অবস্থাও অনেকটা সিরিয়াস কন্ডিশন। দ্রুতই ডেলিভারি করতে হবে, নতুবা যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, এটা সুনিশ্চিত। নার্সের এরূপ কথা প্রায় সবাইকে নিমিষেই বিভ্রান্তির মধ্যে ফেলে দিল। নার্সটির কথা শুনে তাড়াহুড়ো করে হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কয়েকজন লোক ভিতরে ঢুকল। তৎক্ষণাৎ ডক্টর সবুজ চৌধুরীকে তারা মৃত হিসেবে দেখতে পায়। অতঃপর খুব একটা দ্রুততার সাথে অপারেশন থিয়েটার থেকে ওনার তাজা লাশটা বের করে অন্যত্রে কোথাও দিয়ে যাওয়া হয়, যার পরপরই অন্য একজন দক্ষ পারদর্শী ডাক্তার অপারেশন কন্টিনিউ করার জন্য থিয়েটারের ভেতরে প্রবেশ করে। ঘটনার সারা হাসপাতাল জুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, হইচই কোলাহল ও আতঙ্কের সৃষ্টি করে। আগের চেয়েও এখন দ্বিগুণ আকারে রুহির পরিবারের প্রত্যেকেই বেশ ঘাবড়ে রয়েছে। চিন্তা দুশ্চিন্তা আমার মনকে ভেতর থেকে ক্ষয় করে যাচ্ছে। মাথা কাজ করছে না, সবকিছু আমার কাছে ঘোলাটে লাগছে। হঠাৎই এহসানুল ভাই সবার থেকে আমাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বললেন, একটা রহস্য বের হতে না হতেই জানি না এটা আবার কোন রহস্যের সূত্রপাত হলো। আমার মাথাতে কিছু ঢুকছে না। আচমকা এমন কিছু হবে আমি ভাবতে বলতেও কল্পনা করিনি। ডক্টর সবুজ চৌধুরীর মৃত্যুর পেছনে যে শেরু ভাই আছে তা আমি কনফার্ম। জানি না ডক্টর সবুজ চৌধুরীর কি দোষ বা অপরাধ ছিল যার ফলস্বরূপ এভাবে প্রাণ হারাতে হলো। যে করে হোক আমাকে সব জানতে হবে। তাছাড়া এক্ষুনি হাসপাতাল থেকে আমায় বের হতে হবে। জাহিদের স্ত্রীর প্রাণ সংশয় রয়েছে। দেরি হওয়ার আগেই আমাকে রুহিদের বাড়িতে পৌঁছতে হবে যে কোনো মূল্যে। যেমনই হোক জাহিদের স্ত্রীকে শেরু ভাইয়ের রোশানল থেকে সর্বপ্রথম বাঁচানোটা নিতান্তই প্রয়োজন, নতুবা এইসব রহস্য উন্মোচন করা অনেকটা কঠিন হয়ে পড়বে। আমার সম্পূর্ণ বিশ্বাস তোমার ভালোবাসার মানুষটির কোনো ক্ষতি হবে না এবং তোমার সন্তানও আশা করছি সহি সালামতে ভূপৃষ্ঠের আলো দেখতে পারবে। আর হ্যাঁ, জাহিদের স্ত্রীর ফোন নাম্বার এখন অতি প্রয়োজন। তোমার কাছে তো থাকার কথা। হ্যাঁ আছে, এই যে নীল নাম্বার, সুইচ অফ বলছে। আচ্ছা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি বা কাউকে এই বিষয়ে এখন কোনো কিছু জানাবে না। এই মুহূর্তে ওনারা রুহিকে নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছে। তার মাঝে এত কিছু আমার মনে হয় না তারা সহ্য করে নিতে পারবে। তুমি এদিকটা সামলানোর চেষ্টা করো, আমি ওদিকটা দেখছি। জবাবে কিছু বললাম না আমি। এহসানুল ভাইও আর কিছু বললেন না, তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। যার ঘন্টাখানিক পর ঘড়িতে তখন রাত 9টা 8 বাজছিল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি সহ আমরা বেশ উত্তেজিত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, রুহি ঠিক আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? জবাবে ডাক্তার দিয়ে একটু মুচকি এসে বলল, ইয়েস, বট দ্য পেশেন্ট অ্যান্ড হার চাইল্ড আর হেলদি। হ্যাঁ, রোগী এবং তার সন্তান দুজনেই সুস্থ আছেন। উনি একটি পুত্র সন্তানের জননী হয়েছেন। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। খানিকটা সময় পর তাদের একটা কেবিনে নিয়ে যাওয়া হলেই দেখতে পারবেন। আর হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরতে একটু দেরি হবে। ডাক্তারের কথাগুলো শোনা মাত্রই চিন্তা দুশ্চিন্তায় মনের ভেতরে ক্ষয় হয়ে যাওয়া স্থানে যেন প্রশান্তির বাতাস বইতে লাগলো। অতএব ডাক্তারটি চলে গেল। পরিশেষে রুহি ও আমার নবজাতক সন্তানকে একটা কেবিনে নিয়ে আসা হলো। সর্বপ্রথম আমি আমার সন্তানকে কোলে তুলে নিয়েছিলাম। কি সুন্দর ফুটফুটে চেহারা, দেখতে একদম রুহির মতোই। কোনো বেশ কম দেখছি না, তবে রুহির এখনো জ্ঞান ফেরেনি। আমার নবজাতক সন্তানকে কোলে নিয়ে রুহির মা অর্থাৎ শাশুড়ি আম্মা আনন্দে যেন দিশেহারা হয়ে উঠেছে। কিন্তু রুহির বাবা বেশ অনেকটাই চিন্তিত।
তিনি খানিকটা সময় পরপরই ওনার বড় ছেলে জাহিদ ও পুত্রবধূ রাহিলাকে কল করেই যাচ্ছেন, হয়তো সংবাদটা দেওয়ার জন্য। কিন্তু তাদের উভয়ের ফোন বন্ধ, যা অবশ্য স্বাভাবিক। শাশুড়ি মায়ের কল থেকে আমার নবজাতক সন্তানকে নিজের কোলে নিতেই চিন্তার সব হাবভাব কেটে গেল। রুহির বাবা মুখে এক ঝলক হাসি ফুটে উঠল। জানি না এই হাসি আনন্দ আর কতক্ষণই বা ওনাদের মুখে থাকবে। একটু আগে এহসানুল ভাই ফোন করে আমায় জানালো জাহিদের স্ত্রীকে তিনি বাঁচাতে পারেননি। পৌঁছানোর ৮৬ সেকেন্ড পূর্বে ওনার মৃত্যু ঘটেছে, যেভাবে ডক্টর সবুজ চৌধুরীর মৃত্যু হয়েছিল। তাছাড়া এটাও এহসানুল ভাই বলেছিল, বরিশালের বরগুনা জেলার ছোট্ট একটা লঞ্চ ঘাটের কিনারায় কোন একজন পুরুষের বস্তাবন্দি নৃশংস লাশ পাওয়া গেছে, যে লাশটার কারণ স্বয়ং রুহির বড় ভাই জাহিদের। যদি এসব রুহির পরিবারকে এখন সবটাই আমায় জানিয়ে দিতে বলেছিলেন এহসানুল ভাই, কিন্তু আমি বেশ সংকোচ বোধ করছি, কিছুতেই কিছু বলতে পারছি না। ওনাদের সামনে গেলেই আমি বোবাতে রূপান্তরিত হচ্ছি। এমন একটা খুশির মুহূর্তে তাদের কি করে বা এসব জানাবো আমি। ৩০ মিনিট পর হঠাৎ কেবিনের বাহিরে দিকটায় এহসানুল ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। হয়তো তিনি এসে পড়েছেন। অতঃপর এহসানুল ভাই ভেতরে আসলো। বেশ খানিক সময় চুপ করে থাকার পর চোখের ইশারায় আমায় তিনি কেবিনের বাহিরে নিয়ে গেলেন এবং গম্ভীর গলায় বললেন, তুমি এখনো জানাওনি সবটা। আমি বললাম, আমার এই শূন্য মস্তিষ্কের গহীন ঘরে কিছুই ঢুকছে না এহসানুল ভাই। আমি কিভাবে এমন একটা মুহূর্তে ওনাদের এসব কথা বলবো? কিছু করার নেই, ওনাদের সব জানাতেই হবে। ভেতরে চলো। তোমার শ্বশুর শাশুড়ি উভয়কেই সামলাতে হবে, কারণ আমার কথাগুলো ওনাদের ভেঙে পড়তে সাহায্য করবে। অতএব এহসানুল ভাই আর কোনো কথা বাড়ালেন না, সোজা সাপটা কেবিনের ভিতরে চলে গেলেন। পরিশেষে কিছুটা ধীর কণ্ঠে ওই দিন সবাইকে সবটা পরিষ্কার করে বলে দিয়েছিলেন তিনি। সেদিন রুহি বাবাকে সামলাটা আমার নিকট সবচেয়ে বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছিল। আজ ৮ দিন অতিক্রম হলো। বর্তমানে হাসপাতালে রয়েছি। আগামীকাল রুহিকে রিলিজ করা হবে। সবার মন মেজাজে এখন বেশ খারাপ, বিশেষ করে রুহির বাবার। তিনি একটু পরপরই নিজের বড় ছেলে জাহিদের নৃশংস লাশের কথা মনে করে ডুকরে কেঁদে উঠছে। আমার একটু পাশে গম্ভীর গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন এহসানুল ভাই। অবশ্য তিনি সবসময় গম্ভীর ভাব নিয়েই থাকেন। আচমকাই তিনি বলতে শুরু করলেন, জানি না আমার বলা কথাগুলো আপনারা কিভাবে বা নেবেন। কথাটা রুহির মা বাবাকে উদ্দেশ্য করে বললেন এহসানুল ভাই। স্বল্প কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, নিজেকে সহনসীমা শক্ত করুন। লোক মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে দেয়, এই সত্য কথাটির প্রচলন যুগ যুগ ধরে চলে আসছে। জাহিদ রাহেলাকে মোটেও পছন্দ করতে না, শুধুমাত্র আপনাদের পছন্দ অপছন্দ জোড়াজুড়ির জন্যই নিজের ২ বছর ১২ মাস ২৯ দিনের ভালোবাসাকে কোরবান বিসর্জন দিয়ে রাহিলাকে বিয়ে করেছিল। যদিও জাহিদের সাথে রাহিলাও তেমন সুখী ছিল না, সবার অজান্তেই ঝগড়া হতো তাদের। রুহিকে ত্যায্য সন্তান করার পর সমস্ত ধন সম্পত্তির উত্তরাধিকার মালিক একমাত্র জাহিদই ছিল। বলতে গেলে এসবের লোভে পড়েই জাহিদকে বিয়ে করা রাহিলা। পরবর্তীতে রুহির প্রতি আপনাদের সমস্ত রাগ অভিমান মিটে গেলে যখন আপনারা রুহি ও তার অনাগত সন্তানের কথা ভেবে সম্পত্তির ৩ ভাগে ২ ভাগে রুহি তার সন্তানের নামে করে দেওয়ার আলাপ আলোচনা জাহিদের সামনে করেছিলেন, তখন আড়াল থেকে রাহিলাও আপনাদের সব কথাই শুনছিল। যতই হোক, নিজের ছোট বোন রুহিকে জাহিদ খুবই ভালোবাসত, আদর স্নেহ করত। এতে জাহিদের কোনো আপত্তি ছিল না, বরঞ্চ সবকিছু লিখে দেওয়ার জন্য প্রস্তুত ছিল সে। ঠিক বলছি তো? কিন্তু এসব রাহেলার একদমই পছন্দ হয়নি, কারণ সে চেয়েছিল জাহিদের মাধ্যমে সমস্ত ধন সম্পত্তির উপরে নিজের বিস্তার ফেলতে। সবকিছু হাতে নেওয়ার চিন্তাধারা মনে পোষণ করেছিল অনেকদিন যাবৎ থেকে। তবে সবকিছু যেন রাহেলার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। পরিশেষে জাহিদকে খুন করার জন্য বড়সড় প্ল্যান সাজালো। সাবেক প্রেমিক ডক্টর সবুজ চৌধুরীর সহায়তায় রুহি এবং তার অনাগত সন্তানকে অপারেশন থিয়েটারে মারার পরিকল্পনা করল। একসঙ্গে দুটো পথের কাঁটাকে অনির্দিষ্টকালের জন্য সরিয়ে নিশ্চিত হতে চেয়েছিল রাহিলা। জাহিদকে নিজের বাড়িতে ধন সম্পত্তি সব রকমের কাগজপত্রে সাইন করানোর পর ঠান্ডা মাথায় খুন করা হয়। তারপর খুবই সাবধানতা অবলম্বন করে বস্তাবন্দি লাশ ফেলে দেওয়া হয় বিষখালী নদীতে। যদিও সেদিন দুপুরে ভাত খাওয়ার সময় সিরু ভাই জাহিদকে একটা এসএমএস পাঠিয়ে সতর্ক করেছিল, বলেছিল পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে, একটু পর রাহিলা তাকে খুন করবে। কিন্তু এসএমএসটা অতটাও সিরিয়াসভাবে নেয়নি জাহিদ, যতক্ষণ না যার ঠিক ১৩ মিনিট পর সিরিয়াস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাহিদের উপর শুরু হয়ে গিয়েছিল নির্মম অমানবিক অত্যাচার। এর পেছনে আরো একজনের বিশেষ কিছু ভূমিকা এবং বেশ খানিকটা প্রচারণা রয়েছে। সে হলো রুহির মায়ের ঘনিষ্ঠ বান্ধবী শায়লা, অর্থাৎ রাহিলার মা। যে কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন, ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা প্ল্যানিং করে রেখেছিল তারা।
কিন্তু শেষমেশ সবকিছুই বৃথা গেল তাদের। তাছাড়া রাহিলার করার সমস্ত প্ল্যানিং ভুলবশত যদিও বা সাকসেস হয়ে যেত, আমার মনে হয় না সে বেশি দিন এসব ভোগবিলাস করতে পারত। কারণ তার শরীরে মরণব্যাধি ক্যান্সার ছিল, যা আমি রাহিলার পোস্টমর্টেম রিপোর্ট থেকেই জেনেছি। লোভ লালসা বড়ই মারাত্মক একটা জিনিস। একবার নিজের ভিতর জন্ম নিলে তা শেষ করা বেশ কঠিন হয়ে ওঠে। খুব অল্প সংখ্যক মানুষ তার সংযত রাখতে সক্ষম হয়। বেশি সংখ্যক মানুষই নিজেদের লোভ লালসাকে সংযত রাখতে না পেরে ভুল পথে পরিচালিত হয়। এতক্ষণ যাবৎ এহসানুর ভাইয়ের কথায় সবাই অনেকটা মনোযোগ সহকারে শুনছিলাম। রুহির বাবা মা কোনো কথাই বলছে না, স্তব্ধ হয়ে নীরবে চোখের জল ফেলছেন। রুহির চোখ থেকেও টপটপ করে গাল বেয়ে জল পড়ছে। পরিবেশটা এখন নীরবতার। খানিকটা সময় চলল এমন। অতএব রুহির ধমধমে পরিবেশ ভেঙে দিল, বলে উঠল, ধন সম্পদ, ধন সম্পদ। সবকিছুরই শেষে বারবার এই ধন সম্পদের কথাই উঠে আসছে কেন? বাবা মা, আমি কি কখনো তোমাদের একবারও ধন সম্পত্তি নিয়ে কোনো কথা বলেছিলাম? তাহলে কেন ভাইয়ার সাথে আলাপ আলোচনা করতে গেলে? আমি তো এসব কিছুই চাইনি মা। শুধু একটা জিনিসই সর্বদা চেয়েছিলাম বাবা, একটু সুখে থাকতে। হ্যাঁ, একটু সুখে থাকতে চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। কিন্তু বিপদ যেন আমার পিছু লেগেই রয়েছে, কিছুতেই ছাড়ছেই না। জবাবে কিছুই বলতে পারলেন না রুহির মা বাবা। সেই পূর্বের ন্যায়ই নীরবে কাঁদছিলেন তারা। অতএব কেবিন থেকে বেরিয়ে যেতে রইলে আমি এহসানুর ভাইকে জিজ্ঞাসা করলাম, আমার ছাত্রী রিহানা এবং তার মায়ের ব্যাপারে তো কিছুই বললেন না এহসানুর ভাই? জবাবে তিনি বললেন, ধৈর্য ধরো, শীঘ্রই এটার রহস্য সব বেরিয়ে আসবে। উপযুক্ত দোষীরা শাস্তি পাবে। কথাগুলো বলেই তিনি কেবিন থেকে বেরিয়ে যান। পরের দিন রুহিকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। অতঃপর অতঃপর তীব্র গতিতে আজ 4 মাসের মতো দিন কেটে গেল। স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে আমি শ্বশুর বাড়িতেই অবস্থান করছি। তবে এখন আমার ছাত্রী রেহানা এবং তার মায়ের ব্যাপারটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি এহসানুর ভাই। 15 দিন পূর্বেও নওগাঁ জেলার একটা বিখ্যাত জায়গায় দ্বিতীয়বারের মতো শেরু ভাইকে ধরার আপ্রাণ চেষ্টা করেছিল আহসানুর ভাই। কিন্তু তিনি শেরু ভাই নামক ব্যক্তিটির তুখোড় বুদ্ধি বিচক্ষণতার সম্মুখে বেশিক্ষণ টিকতে পারেনি, বিধায় অসফল হয়েছিলেন। গভীর রাত। গল্পগুজবের এক পর্যায়ে রুহি আমার গলা জড়িয়ে ধরে এবং নাকের ডগায় হালকা কামড় দিয়ে বলল, তা কি সিদ্ধান্ত নিলে? কিসের সিদ্ধান্ত? কেন? গতকাল বাবার কথাগুলো কি তুমি ভুলে গেছো? ও না, ভুলিনি। এখনো ভাবছি। ঘর জামাই থাকতে কি তোমার কোনো অসুবিধা আছে? না। তাহলে কেন এত ভাবছো? যদিও তুমি যাই ভাবো না কেন, আমি যা বলবো তাই হবে। আমি চাই সবকিছু সব হওয়ার পরও আমরা এখানে থাকি, যেটা বেটারই হবে। ভাইয়া মারা যাবার পর বাবা মা কিন্তু সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। তার মধ্যে আমরা যদি এখান থেকে চলে যাই, তাহলে তাদের দেখাশোনা করার মতো তেমন কেউ আর থাকবে না। তাছাড়া মা ও বাবা উভয় তো এটাই চাই আমরা এখানে থাকি, তাদের সাথে থাকি। তাছাড়াও আমিও চাই না মা বাবার কাছ থেকে দূরে কোথাও যেতে। প্রত্যুত্তরে কিছু বললাম না, একটু মুচকি হাসি দিলাম, যা দেখে রুহি ঠিক বুঝে নিতে পারবে আমার মনের সমস্ত কথা। গলা ছেড়ে দিয়ে এবার আমার বুকে মাথা রাখলো রুহি। চোখ দুটো বন্ধ করে বলল, তোমাকে আমি অনেক ভালোবাসি শাহরিয়ার। আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ বুঝবে না, ভালোবাসবে না। অতপর আর কিছু বলল না রুহি। হয়তো ঘুম সাগরে তলিয়ে যাচ্ছে। ডান হাতটা রুহির মাথার পেছনে নিয়ে গিয়ে রাখলাম। হালকাভাবে মাথায় হাত বুলিয়ে দিলাম। পাশে আমার 4 মাসের ছেলে ঘুমিয়ে রয়েছে। হালকা আলোতে দুজনকেই অনেক সুন্দর লাগছিল। পরের দিন সকালে রুহির চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। অনেকদিন যাবৎ রুহির এরূপ চিৎকার চেঁচামেচি শুনিনি আমি। ভীষণ মিস করছিলাম এই চেঁচামেচিওয়ালি রুহিকে। ঘুম ঘুম চোখে রুহির একটা হাত ধরে টেনে বললাম, কি হয়েছে আমার চেঁচামেচিওয়ালি? ঘুমাতে দাও তো। এভাবে ডাকছে কেন আমায়? এমনি এমনি ডাকছি না। এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে সকাল থেকে দুপুর পার করলে হবে? ছেলেকে নিয়ে আজ ডাক্তারের কাছে যেতে হবে তো নাকি? জলদি ফ্রেশ হয়ে রেডি হও, তারপর ড্রয়িং রুমে এসো, আমি অপেক্ষা করছি। কথাগুলো বলেই রুহি চলে গেল। আমি আর কোনো রূপ দেরি করলাম না। দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। অতঃপর ডাক্তারের উদ্দেশ্যে রওনা হলাম। সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। বিকেলে আমার ছেলে এসপিকে কোলে নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়েছিলাম, যার একটু দূরে দোলনায় বসেছিল রুহি। এক পানে আমার দিকে তাকিয়ে রয়েছে, চোখের পাতার কোনো নড়াচড়া নেই। দমকা হাওয়ায় চোরগুলো এলোমেলোভাবে উড়ছিল ওর। দারুণ লাগছিল রুহিকে তখন। এভাবেই কদিন অতিবাহিত হলো। হঠাৎ একদিন এহসানু ভাই ফোন করে বললেন তাদের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসতে। অনেকটা জোরাজোরি করেছিলেন, নাও করতে পারিনি। অতএব রুহিকে নিয়ে আজ এহসানুল ভাইদের বাড়িতে আসলাম। আগামীকাল দুপুরের পরে আবার চলে যাব।
খুব সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করে আমাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। অনেক বড়সড় বাড়ি ওনাদের। এহসানুল ভাই এবং তার মা দুজনেই থাকে। আমরা আসার একটু বাদেই ঢাকা থেকে আবার এহসানুল ভাইয়ের চাচাতো ভাই ও তার স্ত্রী আসেন। জানতে পারলাম তারা নাকি কিছুদিন পরপরই আসেন, কয়েকদিন থেকে আবার চলে যান। তাদের সাথেও পরিচয় হলো, অনেক কথা হলো, দারুণ মুহূর্ত কাটলো। পরিশেষে আমাদের থাকার জন্য যে রুমের ব্যবস্থা করা হয় সেই রুমে চলে আসলাম। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম। যার একটু পরেই আমার শ্বশুর শাশুড়ি আবার ভিডিও কল করেছিলেন। সঙ্গে সঙ্গে রুহি কল রিসিভ করে ইফতির সামনে নিয়ে গিয়ে ধরল। বলাই বাহুল্য, রুহির মা বাবা তাদের নাতিকে না দেখা ছাড়া যেন এক দণ্ড থাকতে পারে না। নাতির প্রতি তাদের ভালোবাসা সত্যি অসীম সীমাহীন। রাতের ডিনারের পরে এহসানুল ভাইয়ের মায়ের সাথে নানা গল্প গুজবে মজেছিল রুহি। সাথে যোগ হলো এহসানুল ভাইয়ের চাচাতো ভাইয়ের স্ত্রীও। তখন আমি আর এহসানুল ভাই ছাদের এক সাইডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এহসানুল ভাই বলল, তোমার ছাত্রীকে শেরু ভাই কেন খুন করেছিল জানো? কেন খুন করেছিল? নিশ্চয়ই কিছু জানতে পেরেছেন। কিছু না, সবটাই জানতে পেরেছি। তুমি যাকে রিহানার মা হিসেবে চিনো জানো, তিনি আসলে কি রিহানার মা? না, তিনি রিহানার মা নন। কি? হ্যাঁ, আনোয়ারা বেগম রিহানার মা নন। তিনি নিঃসন্তান। তার কোনো সন্তান সত্যিই নেই। রিহানা ওনার সৎ মেয়ে। রিহানার মা মারা যাবার পর আনোয়ারা বেগমকে বিয়ে করেন রিহানার বাবা বজলুল হোসেন। তবে তিনি কখনো রিহানার উপর জুলুম অত্যাচার করে অন্যান্য সৎ মায়ের মতো নিজের চরিত্র ফুটে তোলেননি। বরঞ্চ তিনি আসাতে আগের চেয়ে আরো ভালো থাকতে শুরু করেছিল রিহানা। স্ট্রোকে রিহানার বাবা মারা যাওয়ার পর রিহানাকে অনেক আদর স্নেহ ভালোবাসাতে তিনি বড় করেছিলেন। কিন্তু সব পরে আপন হয় না, কিছু পর পরই থেকে যায়। রিহানা একটা ছেলেকে ভালোবাসতো, যেটা আনোয়ারা বেগমের অপছন্দ ছিল। এই নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি সহ ঝগড়ার সৃষ্টি হতো। আনোয়ারা বেগম সবসময় রিহানার ভালো চেয়ে আসছিলেন। তিনি চাননি রিহানা এমন একটা ছেলের সাথে সম্পর্ক রাখুক যার চরিত্র খারাপ। মূলত দুদিন আগে বাজার থেকে ফেরার পথে মেয়ের বয়সী একটা ছেলে ওনাকে খুবই বিশ্রী বিশ্রী কটু কথা বলেছিল। আর তিনি কল্পনা করেননি রিহানার সেই ছেলেটির সাথে সম্পর্ক আছে। যদিও বা রিহানার ওঠা বসা ছিল সব বাজে মেয়ে ছেলেদের সাথে। এমনকি রিহানা একটা বড় প্রতারণা চক্রের সাথে যুক্ত ছিল, যে চক্র দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে আসছে। যেদিন আনোয়ারা বেগম এসব জানতে পেরেছিলেন, ওই দিনই রিহানার গায়ে প্রথম তিনি হাত তুলেছিলেন। এমনকি ঠান্ডা মাথায় অনেক বোঝানোর পর সেদিন তিনি পুলিশের হাতে তুলে দেওয়ার ধমকি পর্যন্ত দিয়েছিলেন এসব থেকে বেরিয়ে আসতে। কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। রিহানা এসব থেকে বেরিয়ে আসেনি, বরং এতে হিতে বিপরীত হয়। পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন, গলার কাটা হয়ে বেঁধেছিলেন আনোয়ারা বেগম। মুহূর্তেই আনোয়ারা বেগমের সমস্ত আত্মত্যাগ ভুলে গিয়ে রিহানা অনেক ভেবেচিন্তে প্ল্যান সাজিয়ে সিদ্ধান্ত নেয় সে তার সৎ মাকে খুন করবে। প্রথমে নিজের অপহরণের নাটক করে আনোয়ারা বেগমকে ওর সুসাইড নোটটি লিখতে বাধ্য করে। তারপর খুন করার পর ওনার তাজা লাশটাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। এতে রিহানার বয়ফ্রেন্ডও জড়িত ছিল। বলে রাখাই ভালো, রিহানার বয়ফ্রেন্ড আজ থেকে 13 দিন আগে মারা গেছে। থানায় এসে নিজে থেকে সবকিছু স্বীকার করেছে। মূলত জেলেই ওর মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারি ও এমন একটা ওষুধ খেয়েছিল যেটা শুধু আমাদের দেশে নয়, আশেপাশের অনেক দেশেই পাওয়া যায় না। ওষুধটা যে যখন যে সময় খাবে ঠিক তার পরের দিন ওই সময় তার মৃত্যু ঘটবে। এই মৃত্যুর পেছনে যে সরু ভাই আছে তা আমি নিশ্চিত। আমি কল্পনা করতে পারছি না এহসানুল ভাই, রিহানা মেয়েটা আসলে এতটা খারাপ। আমার ভাবতেও ঘৃণা লাগছে আমি এই মেয়েকে টিউশন করাতাম। অতএব বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম আমরা দুজনে। হঠাৎ আকাশের দিকে চেয়ে এহসানুল ভাই আবার বলে উঠলেন, আজ আসলে কালই চলে যাবে? কিছুদিন থাকলে হয় না? না ভাইয়া, কালই যেতে হবে। আবার অন্য কোনো সময় আসবো অনেকদিন থাকার জন্য। জানো, কেন যেন তোমাকে আমার খুব আপন মনে হয়। তোমার মতো আমার যদি একটা ছোট ভাই থাকতো তাহলে খুব ভালো হতো। মুচকি এসে প্রত্যুত্তরে আমি বললাম, শেরু ভাই তো আপনার নিজেরই রক্তের আপন ছোট ভাই, তাই না এহসানুল ভাই? আমার এমন কথা হয়তো কশিনকালেও আশা করেনি এহসানুল ভাই। ভ্রু কুঁচকে পরক্ষণে তিনি বললেন, কি বলছো এসব? কেন, ভুল কি কিছু বলেছি আমি? চোখ বড় বড় করে তাকিয়ে এহসানুল ভাই বললেন, এই কথাটা আমি ছাড়া কেউই জানে না, কারো জানারও কথা না। সেখানে তুমি কি করে জানলে? আপনি যেমন হঠাৎ রহস্যজনকভাবে অনেক কিছু জেনে যান, আমিও ঠিক তেমনই জেনেছি। মস্করা করো না সাহরিয়া, সত্যি করে বলো, নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়েছে। আমার কোনো গোপন কথা তুমি শুনে ফেলেছ, না হলে তোমার তো এটা কল্পনা আসার কথা না। জানি না
এই কথাটা তুমি কি করে জানলে? কিন্তু তোমার যদি মনে হয় আমি তোমার কোনো উপকার করেছি, তাহলে অনুরোধ করে বলছি, এই কথাটা তুমি নিজের মধ্যে রেখো। মুচকে এসে বললাম, ভয় পাবে না, এ কথাটা আর কেউ জানতে পারবে না। তবে একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? কি? আপনি যেসব কেসে ইন্টারফেস করেন, শেরু ভাইও কিন্তু সেসবেই ইন্টারফেস করেন। আপনি দোষীকে আইনের আওতায় এনে শাস্তি দেন, আর শেরু ভাইদের অন্যভাবে। আপনারা দুজনেই একে অপরের বিপরীত ধর্মী। অনেকটা সময় চলে গেলেও প্রত্যুত্তরে এহসানুর ভাই এবার আর কিছু বললেন না। আকাশের পানে গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছেন। জানি না মনে মনে এখন কি ভাবছেন তিনি, বা মাথায় কি চিন্তা করছেন। আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকিনি, নিচে চলে এসেছিলাম। পরের দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাইকে বিদায় জানিয়ে সেদিন আমরা চলে এসেছিলাম। অতপর চোখের পলকে যেন 7টি মাস কেটে গেল। জানতে পারলাম শেরু ভাই গ্রেপ্তার হয়েছে। দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে, যার মাত্রই 1.5 মাস পর আজ এইমাত্র এহসানুর ভাইয়ের কাছ থেকে জানলাম শেরু ভাই গতকাল রাতে জেল থেকে আবার পালিয়ে গিয়েছে। কড়া পাহারার মধ্যেও কেউ কি করে জেল থেকে পালাতে পারে, এটাই তিনি ভেবে পাচ্ছিলেন না। শেরু ভাইকে পালাতে সাহায্য করা কাউকে কোনরূপ ছাড় দেওয়া হবে না। গভীর তদন্ত চলছে। কিছু না বলে তখন ফোন কেটে দিয়েছিলাম আমি। এখন নির্জন একটা মোড়ে দাঁড়িয়ে আছি। হাতে আছে কালো রঙের একটা খাম। এটা সেই ব্যক্তিরই খাম, যাকে নিয়ে এত হট্টগোল। খামের ভেতর থাকা চিঠিতে লেখা আছে, দ্বিতীয়বার ধন্যবাদ তোমাকে। মুচকি এসে খামসহ চিঠিটি টুকরো টুকরো করে ছিঁড়তে ছিঁড়তে শ্বশুর বাড়ির দিকে অগ্রসর হলাম। কাউকে জানতে দেওয়া যাবে না, ঘূর্ণাক্ষরে টের পেতে দেওয়া যাবে না, কারো ভাবনাতেও আনতে দেওয়া যাবে না, কাউকে কল্পনা করতে দেওয়া যাবে না। আজ থেকে 2 বছর আগে শেরু ভাইয়ের ফাঁসি না হওয়া, পালিয়ে যাওয়ার মহাচক্রের পেছনে সবচেয়ে বড় হাতটা ছিল আমারই ছিল, যার কেউ জানে না, কেউ জানবেও না। আর আজ 2 বছর পরেও শেরু ভাইয়ের জেল থেকে পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকাও সে আমারই রয়েছে। কিছু রহস্য রহস্যতেই মানায়, কিছু সত্য অপ্রকাশের শ্রেয়, কিছু গল্প অজানায় ভালো, আর কিছু অতীত কারণ না জানাটাই বেটার। সমাপ্ত। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো গল্প আপলোড করার জন্য। ধন্যবাদ।